এবং আশ্চর্যজনক হলেও সত্যি যে ক্যান্টনমেন্টে আইএসআই এর ঘাঁটি হয়েছে, এই কথাটা খোদ বাংলাদেশের কোনো এক নিরাপত্তা সংস্থার দুজন সদস্য আমাকে 100% নিশ্চয়তা দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে থাকা যারা আমার বন্ধু বান্ধবরা আছে তারা আমাকে জানিয়েছে ক্যান্টনমেন্ট, রংপুর ক্যান্টনমেন্টের তাদের যে রংপুর ক্যান্টনমেন্টই আমাকে বলেছে যে তাদের যে কমান্ডো ট্রেনিং সেন্টার আছে সেইখানে 1 নম্বর ভবন, সেই জায়গাতে ঘাঁটি হয়েছে। সিলেটের কথা বলেছে, আমি দুটো জায়গা ভুল করছি। সিলেটে তারা করেছে প্রথমে কমান্ডো ভবনে, এরপরে তারা করেছে হচ্ছে রংপুরে। তারপরে এরা যেটা করেছে যে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা আপনার কমান্ডো ট্রেনিং সেশন খুলতে চেয়েছে, অর্থাৎ রোহিঙ্গার যে যুবক যুবতী আছে তাদেরকে নিয়ে একটি সশস্ত্র বাহিনী তারা সেখানে গড়ে তুলছে। সমস্ত টার্গেটের একটা বড় টার্গেট হচ্ছে ইন্ডিয়া। আপনি এই দখলদার বাহিনীর যে প্রধান ইউনুস তার বক্তব্য দেখেছেন, আপনার 7 সিস্টার্স কে হুমকি দিচ্ছে, আপনার চায়নাকে কলোনি করবার জন্য নামে বলছে যে এক্সটেন্ডেড ইকোনমিক বেস, কিন্তু আরেকটা কলোনি করবার জন্য প্রকাশ্যে ডাক দিচ্ছে। ফলে পাকিস্তান যেটা করেছে যে তারা ইস্টার্ন সাইডে যেভাবে ভারতকে আটকাবার চেষ্টা করছে, অর্থাৎ বাংলাদেশ সাইডে, একই দিকে তারা কাশ্মীর সাইডটাতেও আটকানোর জন্য তারা এই হতাহতের ঘটনা, এই খুনের ঘটনাটা ঘটিয়েছে। আমি গণমাধ্যমের মাধ্যমে যা দেখতে পেলাম সেটা হচ্ছে হামলার আগের দিন আবু মুসা নামে লস্করি তৈয়বার যেই চিফ ছিল সে পরিষ্কার ভাবে বলছে যে তারা ভারতীয়দের রক্ত দিয়ে গোসল করবে, রক্ত গঙ্গা বইয়ে দিবে। পাকিস্তানের যে সেনা প্রধান আছে আসিম মুনির, সে এই ঘটনার 2 দিন আগে, 48 ঘন্টা আগে সে বক্তৃতায় বলেছে যে হিন্দুদের সাথে মুসলমানদের পার্থক্য, এটা বলে খুবই নোংরা বর্ণ বৈষম্য টাইপের, খুবই হিন্দু ফোবিক টাইপের সেখানে বক্তৃতা দিয়েছে। সেটা আমরা দেখেছি। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু আইসোলেটেড ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই, এটাকে অ্যাজ এ হোল আপনাকে দেখতে হবে। আমরা আইনে আমরা ইংল্যান্ডে আমরা যখন এখানে দেখি, বিভিন্ন লেটারে দেখি হোম অফিস বলে যে একটা শব্দ ইউজ করে যে একজন আবেদনকারীর পুরো ঘটনাকে আমরা আইসোলেশনে দেখছি না, তার হোল লাইফ স্টোরিটাকে আমরা অ্যাজ এ হোল দেখার চেষ্টা করছি। সো ওই একই থিওরি অ্যাপ্লাই করে আমি যদি পুরো ঘটনাটাকে আলাদা আলাদা ভাবে না দেখে সবগুলোকে এক জায়গাতে নিয়ে এসে একসাথে দেখার চেষ্টা করি, তাহলে পিকচারটা ক্লিয়ার। তারা মনে করছে যে বাংলাদেশ এখন তাদের আরেকটা উপনিবেশ বা আরেকটা প্রদেশ, এই পাকিস্তান, যেটা এখন আসলে সেরকমই হয়ে গেছে। ফলে এই দুইটা সাইড দিয়ে তারা ইন্ডিয়াকে একটা অ্যাটাক করবে। কেন অ্যাটাক করবে? তারা বলছে যে পুলওয়ামাতে তারা 2019 সালে যে অ্যাটাকটা করেছিল এবং সেটা রিটেলিয়েশন হিসেবে ইন্ডিয়া যেই বালাকোটে যে এয়ার স্ট্রাইকটা চালিয়েছিল এবং পরবর্তী সময় জানান যে তাদের 2জন এয়ার পাইলট, আপনার জেট পাইলট, তাদের একজন মৃত্যুবরণ করে, আরেকজনকে তারা ফিরিয়ে দেয়। এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই সময়ে কিরকম পরিস্থিতি হয়েছে সে একই কাশ্মীরকে কেন্দ্র করে। ফলে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছে, গতকালকে তার একটা ইন্টারভিউ দেখছিলাম, ভেরি ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ। আপনি সেই ইন্টারভিউটা দেখতে পারেন, পশ্চিমা এক টিভিকে দেওয়া ইন্টারভিউ। সেখানে সে খাজা আসিফ, তার নাম হচ্ছে খাজা আসিফ, সেই খাজা আসিফ বলছে যে পশ্চিমারা আমাদেরকে অতীতে অনেকবারে সন্ত্রাসী কর্মকাণ্ডে লাগিয়েছে। নিজেদের কথা নিজেরাই বলছে যে আমাদেরকে তারা নানান ধরনের কর্মকাণ্ডে লাগিয়েছে, এরপরে আমাদেরকে হাত ধুয়ে ফেলেছে, তারপরে আমরা ভারতের সাথে একই টেবিলে বসতে চাই আলোচনা, তা না হলে পারমাণবিক হামলার কথাও একটা ইঙ্গিত দিয়েছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে পাকিস্তান থেকে ইন্ডিয়ার তরফ থেকে সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে থেকে শুরু করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে, ডিপ্লোম্যাটিক অ্যান্ড আন্তঃরাষ্ট্রীয় মেজার নেওয়া হয়েছে। পাকিস্তান এটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে। তো এই যে আমি ঘটনাগুলো একের পর এক আপনাকে বললাম, বিভিন্ন ইভেন্ট গুলো, বাড়ি ভাই, একই সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে সেখানে অ্যাকোমোডেট করা হয়েছে। বাংলাদেশের যে অশিক্ষিত মূর্খ বস্তির পোলা যেই
যাকে আমি বস্তির ছেলে হিসেবে অভিহিত করি, টোকাই, এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এই লেফটেন্যান্ট জেনারেল কেমনে হয়েছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মনে হয় যে আর্মিতেও মনে হয় নকল করে এগুলা করার সুযোগ আছে, নকল করে পাস আমরা বলি। এই জাহাঙ্গীর বলছে এখানে সত্যতাও আছে, আবার পুরাপুরি মিথ্যাও নয়, সত্যতাও আছে। অর্থাৎ আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে এবং ওই অঞ্চলটাও সেখানে অশান্ত হয়ে উঠছে। সেখানে আমরা আমেরিকান সেনাবাহিনীর তৎপরতা খুবই চোখে পড়বার মতো। এরকম একটা ঘটনার মধ্যে কাশ্মীরের ঘটনাটার রেশ বাংলাদেশে আসতে বাধ্য। আমি আবার বলছি, এই কাশ্মীরের সন্ত্রাসী হামলা, এতগুলো মানুষের প্রাণ তারা হানি করেছে এই পাকিস্তানি জঙ্গিরা, এইটার রেশ বাংলাদেশে আসবেই। এবং ভারত, আমার তো মনে হয় যে ভারত অসম্ভব রকমের ভাবে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছে যে এইখানে এই যারা এখন ক্ষমতাতে আছে তারা মূলত ভারতকে দিনের পর দিন অস্থিতিশীল করবে এবং ভয়ঙ্কর একটা জায়গাতে নিয়ে যাবে। এই যে আপনাকে এতগুলো ইভেন্ট আমি বললাম, এতগুলো ঘটনা বললাম, একটা সিদ্ধান্তেও আমি গেলাম। এখানে একটা বোমা ফাটাবার মতো একটা ঘটনা যেটা ঘটেছে, যে এই হামলার পর এই দখলদার বাহিনীর যে আইন উপদেষ্টা আছে মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, সে বাংলাদেশের যে লস্করি তৈয়বার অন্যতম প্রধান বলে বিবেচনা করা হয়, যার বিরুদ্ধে 18টা মামলা ছিল, যেটা এই 5ই আগস্টের পরে সমস্ত মামলা উইথড্র করা হয়েছে, সেই হারুন ইজাহার তার সাথে দেখা করেছে। এইটাকে যদি আপনি নিছক কাকতাল বলেন বা নিছক একটা কোইন্সিডেন্ট ঘটনা বলেন, আমি সেটা মানতে নারাজ। এটার একটা মহা পরিকল্পনা আছে। বাংলাদেশের সেন্ট মার্টিন সাইটটা আরাকান একটা নতুন রাষ্ট্র, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এরা একটা ইহুদি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, সেন্ট মার্টিন একটা বেইস করতে চায়। সেগুলোর প্রত্যেকটা ঘটনার সত্যতা আমরা এখন দেখতে পাচ্ছি। ফলে জিনিসটার শুরু হলো, এটা শেষ কোথায় হবে আমি জানি না। আইন উপদেষ্টার এই আগ বাড়িয়ে যে কথাবার্তা, প্লাস হচ্ছে আবার গোপন করা, এটা তো ভারতের কাছে পৌঁছে গেছে, তাই না? ডেফিনেটলি। সেটা কি বলেছে সেটা তো আপনি এর মধ্যে নিশ্চয়ই জানেন, কি এখানে আলাপে এসেছে। এটা তো খুবই ভয়ঙ্কর। সেখানে বলা হচ্ছে যে এই যে হামলাটা হয়েছে, এই হামলাটা মানে আসিফ নিজে লেখাটা লেখেনি, অন্য আরেকজনের লেখা সে শেয়ার দিয়েছে, যেটার ট্যাসিট বা বাংলাতে মৌন মানে বা মৌন মিনিং বোঝা যায় যে এই বক্তব্যের সাথে সে সম্পূর্ণ রকমের একমত। এর আগে আমরা দেখেছি যে দপ্তরবিহীন যেই দখলদার বাহিনীর উপদেষ্টা মাহফুজ আলম, সে ভারতের 7 সিস্টার্সকে বাংলাদেশের সাথে যুক্ত করবার ঔদ্ধত্য দেখিয়েছে অন্য একটা দেশের রাষ্ট্রের। ভয়ঙ্কর এক অশালীন কর্মকাণ্ড। আমরা যেমন আপনার অন্য একটা দেশের ম্যাপ আমাদের সাথে জুড়ে দিতে পারি না, এর আগে চায়না এই কাণ্ডটা করেছে আপনার সম্ভবত বাংলাদেশের প্রেক্ষিতেই, আমরা সেটার প্রতিবাদ জানিয়েছিলাম। তো এইভাবে এইসব ঘটনার প্রেক্ষিতে জিনিসটাকে একটা দুইটা ঘটনা, যেমন মাহফুজ আলম এই কাজটা করেছে কদিন আগে, এরপরে ভারতকে দখল করবে, 4 দিনের মধ্যে 7 সিস্টার্সকে আটকে দেবে, সমুদ্রের গার্ডিয়ান নাকি বাংলাদেশ, নানান ধরনের আজে বাজে কথাবার্তা, যেটার জন্য বিমস্টেক সম্মেলনে এইসব আজে বাজে কথা পরিহার করবার জন্য ভারত অনুরোধও জানিয়েছে বা বাংলাদেশকে সেটা জানিয়েছে। সুতরাং সবকিছু মিলে বাড়ি ভাই, আমি আমার আগের সেগমেন্টে আমি যেটা বলেছি যে এটা একটা ভয়াবহ দিকে যাচ্ছে এবং ভয়ঙ্কর, এটা খুবই একটা ভয়ঙ্কর। এখানে যদি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মানুষের ব্যবসা বাণিজ্য, কারণ এটা সাফারার কে? আজকে আমি দেখেছি স্টক এক্সচেঞ্জের সামনে এক বৃদ্ধ ভদ্রলোক চিৎকার করে বলছে আমাদেরকে বাঁচতে দিন, আমাদের কৃষক মরে যাচ্ছে, আমাদের দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে, আমরা মধ্যবিত্তরা মরে যাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে বাংলাদেশের 30 লক্ষ লোক অতি দরিদ্র সীমার নিচে চলে যাবে। আপনার চিলমারি ওই সাইটটাতে মঙ্গার ঘটনা শুরু হয়েছে বলে
আপনার যারা বিশেষজ্ঞ আছে তারা মতামত দিয়েছে। হত্যা, রাহাজানি, লুটপাট, কি ভয়ঙ্কর একটা অবস্থাতে আমরা চলে যাচ্ছি, একটা মধ্যযুগের মতো অবস্থায় চলে যাচ্ছি আমরা। বারি ভাই, এই বিষয়টা ধরেন ওরা দুইটা পারমাণবিক শক্তিধর দেশ, ভারত পাকিস্তান দুটি শক্তিধর দেশ, এটাকেও কেন্দ্র করে কিন্তু অনেকে মনে করছেন হয়তো শেষ পর্যন্ত এরা যুদ্ধে জড়াবে না, যুদ্ধে যদি জড়ায় ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি কিভাবে দেখেন? দেখেন, যুদ্ধের অনেক ধরনের প্রকারভেদ আছে। যুদ্ধের প্রকারভেদ গুলো আছে হচ্ছে, ধরা যাক যে ডিপ্লোম্যাটিক যুদ্ধ আছে, যুদ্ধের মধ্যে আপনার ধরেন গ্রাউন্ড ওয়ার আছে, যুদ্ধের জায়গায় আমার কাছে মনে হয় যে না, ডিপ্লোম্যাটিক যুদ্ধ তো খুবই ইনএভিটেবল, ইউ ক্যান নট অ্যাভয়েড দ্যাট। তবে আমার কাছে মনে হয় ভারতের তরফ থেকে স্ট্রাইক আসবে, এবং আপনি দেখতে পেয়েছেন যে ইসরায়েল, আমেরিকা, রাশিয়া এবং চায়নাও কিন্তু এটাতে একেবারে চুপ হয়ে আছে। পাকিস্তানকে কোনো ধরনের এখানে তারা সাথে নেই, একেবারে দূরত্ব বজায় রাখছে। ফলে পৃথিবীর বড় বড় শক্তিধর কান্ট্রিগুলো ভারতের সাথে আছে। এর আগেও আমরা দেখেছি যে ওসামা বিন লাদেন পাকিস্তানের সবচাইতে বড় যে সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার কাকুল, সেই কাকুলের পাশে গিয়ে সে বছরের পর বছর সেখানে থাকছে। সো এটা যদি আমাকে কেউ বলে যে পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি অথরিটি জানতো না, সেটা আমার কাছে খুবই মানে একটা হাস্যকর মনে হয়। আপনার লস্করি তৈয়বার জন্ম সেখানে, আপনার এই কাণ্ডের একদিন আগে পাকিস্তানে বসে ভারতীয় নাগরিকদের রক্ত দিয়ে গোসল করবার কথা বলেছে, সেখানে নানা ধরনের বক্তব্য দিয়েছে। আসিম মুনির বলেছে যে হিন্দুদের সম্পর্কে মানে আজে বাজে সমস্ত কথাবার্তা বলেছে। সুতরাং আমাদের এখানে কয়েকটা ব্যাপারে ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে যে ইসলাম ধর্মকে ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তারা পাকিস্তানের জন্ম নেওয়া আপনার এবং পাকিস্তানের প্রমোটেড, পাকিস্তানের মাধ্যমে অ্যাকোমোডেট একটা জঙ্গি সংস্থা। কোন রকমের আপনি কোন স্টেপ দেখেছেন সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে, পাকিস্তানি অথরিটির তরফ থেকে যে তারা ধরপাকড়ে নেমেছে, লস্করি তৈয়বার লোকজনদেরকে খুঁজছে, বা যাদের নাম এসেছে, কি নাম আপনার টিআরএফ, দি রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যেটা 2000, আমরা সবাই জানি এটা লস্করি তৈয়বার আরেকটা ছায়া সংগঠন। এই শ্যাডো অর্গানাইজেশনের সদস্যদেরকে ধরপাকড়ের জন্য পাকিস্তানের কোনো ধরনের আমরা স্টেপ দেখিনি, লস্করি তৈয়বার ব্যাপারে কোনো স্টেপ দেখিনি। ফলে তারা এখনো পর্যন্ত খুবই রিলাক্টেন্ট এই ব্যাপারে, এবং তারা মনে করছে যে এগুলো হোমগ্রোন, ভারতের হোমগ্রোন সন্ত্রাসী, এটা ভারতই বুঝবে, উইচ ইজ নট কারেক্ট, যেটা আমরা বুঝতে পারি, দেখতে পারি। এবং শুধু আমি আর আপনি আজকে আলোচনা করছি, আমি গতকালকে বিশ্বের বড় বড় পণ্ডিত যারা আছে, বিশেষ করে ওয়ার এন্ড কনফ্লিক্টের পণ্ডিত যারা আছে, আমি তাদের বক্তব্যগুলো গতকালকে একটা দীর্ঘ সময় ধরে শুনেছি। আজকেও আমি সকালে কয়েকজনের বক্তব্য শুনেছি। সেই বিশ্লেষণগুলোতে খুবই পরিষ্কার যে পাকিস্তান এটাতে জড়িত, এবং অনেকেই বলছে যে আসিম মুনির আপনার শাহবাজকে সরিয়ে ক্ষমতা নিতে চায়। তার উপরে কয়দিন আগে বড় ধরনের বেলুচিস্তানের ব্যাপারে তার উপর একটা বড় ধরনের ব্লেম এসেছে। সে তার শৌর্য বীর্যকে দেখাতে চায়, ক্ষমতা দখল করতে চায়, তার একটা মোক্ষম সুযোগ। এবং পাকিস্তানের অনেক নাগরিককে দেখলাম এগুলোর প্রতিবাদ করছে, বিশেষ করে তেহরিক ইনসাফের যারা সমর্থকরা আছে তাদেরকে দেখলাম যে তারা খুবই ভীত সন্ত্রস্ত, এবং পাকিস্তান একটা বড় ধরনের অর্থনৈতিক একটা ঘটনার মধ্যে বা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। একই সাথে তার একটা সামরিক আক্রমণ আমি বলবো না, বলবো যে অন্য মানে ভারতের তো এটা তো একটা ভ্যালিড একটা ভারতের কাজ হবে যে আমার দেশে আক্রমণ করেছে, এখন সে রিটালিয়েট করবে। সো স্বাভাবিকভাবে এটা তাদেরকে সামলাতে হবে। আর পারমাণবিক বোমা, পারমাণবিক নিউক্লিয়ার ইউজ করবার মতো ক্ষমতা, ওইটা বানানোই সার, ওইটা ইউজ করবার ক্ষমতা পাকিস্তানের কোনোদিন হবেও না, ওইটা তাদের ক্ষমতাও নাই। সুতরাং ওদের ওই নিউক্লিয়ার থাকা আর না থাকাকে আমি একই রকম ভাবে গণ্য করি। ভাত খাওয়ার টাকা নাই, নিউক্লিয়ার বোমা বানিয়েছে। সুতরাং আর সবচেয়ে বড় ব্যাপার,
নিউক্লিয়ার বোমা ফালানো বা যাবে, এটা চারটিখানি ব্যাপার না, তার আগেই পাকিস্তান কয়েক খণ্ড হয়ে যাবে বলে আমি বিশ্বাস করতে চাই।